শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ডাইভারজেন্স নিয়ে কথা বলবো। আমরা বলেছিলাম ডাইভারজেন্স কার হয়, ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হয়। তাহলে আমরা ম্যাথ এবং থিওরিগুলো একসাথে আলোচনা করব। বলে দেয়া আছে 2, -1 এবং 1 এই বিন্দুতে ভেক্টর ক্ষেত্র ভি এর ডাইভারজেন্স নির্ণয় করো। তাহলে ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণন। তাহলে বলো তো ডেল ডট ভি এর মান আমাকে বের করতে হবে। ওকে, তাহলে ভি এর ডাইভারজেন্স কত হবে? ডেল ডট ভি ইজ ইকুয়াল টু, ডেল মানে হচ্ছে ডি ডিএক্স আই প্লাস ডি ডিওয়াই জে প্লাস ডি ডিজেড কে। এটা আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ছিল। আর এই যে ডট ছিল, ডট দিলাম। এবার ভেক্টর ক্ষেত্রটা এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস 2x জেড জে প্লাস ওয়াই জেড স্কোয়ার কে। ওকে, এই যে এটা দেখে দেখে লিখলাম। এবার খুব সহজ, ডট গুণন যেভাবে করছি আমরা সেইভাবে বের করব। বলতো এটা দিয়ে এটাকে গুণন, এটা দিয়ে এটাকে গুণন, এটা দিয়ে এটাকে গুণন আমরা জানি। তাহলে ডি ডিএক্স এটা হবে এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে থাকবে আই ডট আই, আই ডট আই, আই ডট আই এর মান তো 1, আমরা আর লিখলাম না। প্লাসে প্লাসে প্লাস, এবার থাকবে ডি ডিওয়াই 2x জেড। ওকে, প্লাসে প্লাসে প্লাস, এখানে থাকবে ডি ডিজেড, সরি এখানে হবে ওয়াই জেড স্কোয়ার। ওকে, তাহলে এবার শুধু আমরা ডট গুণন করে ফেলবো। তাহলে ডেল ডট ভি মানে ভি এর ডাইভারজেন্স। বলো তো এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে করলে কত হবে? 2x, ওয়াই ছিল ওয়াই থাকবে। ওয়াই এর সাপেক্ষে এখানে কি ওয়াই এর কোনো টার্ম আছে? না, ওয়াই এর কোনো টার্ম নাই। তাহলে কি ডিফারেন্সিয়েশন করা যাবে? না, জিরো। তারপরে এখানে প্লাস থাকবে। জেড এর সাপেক্ষে জেড এর টার্ম আছে, আছে জেড স্কোয়ার, জেড স্কোয়ারকে করলে হবে 2z, তাহলে হবে 2y জেড। তাহলে আমরা ফাইনালি পেয়েছি ডেল ডট ভি কত হবে? 2x y প্লাস 2y জেড। কিন্তু যদি স্থানাঙ্ক না দেয়া থাকতো এইটাই আমাদের আনসার হতো। যেহেতু আমার স্থানাঙ্ক দেয়া আছে, তাহলে 2 -1 1 এই বিন্দুতে বলতো আমাদের ডেল ডট ভি এর মান কত হবে? এটা হচ্ছে আমার 2 আর এটা -1, তাহলে -4। আর এখানে হবে ওয়াই এর মান -1, জেড এর মান 1, তাহলে হবে -2, তার মানে হবে -6। এটাই আমাদের হবে আনসার। ওকে, তাহলে তোমরা আমাকে বলো এই ডাইভারজেন্স কার হয়? ডাইভারজেন্স হয় ভেক্টর ক্ষেত্রের। আর কোন ভেক্টর ক্ষেত্রের যে ডাইভারজেন্সের মান বলতো সেটা স্কেলার না ভেক্টর? স্কেলার। তার মানে কোন ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্সের মান হয় স্কেলার। তিন ধরনের আমাদের ডাইভারজেন্স রয়েছে। একটিকে বলা হয় ধনাত্মক ডাইভারজেন্স বা পজিটিভ ডাইভারজেন্স, ঋণাত্মক ডাইভারজেন্স বা নেগেটিভ ডাইভারজেন্স, আর একটা হচ্ছে শূন্য ডাইভারজেন্স বা জিরো ডাইভারজেন্স। তো এই ধনাত্মক ডাইভারজেন্সটা বলতে কি বোঝায়? যে ডাইভারজেন্সের মান ধনাত্মক আসবে সেটা ধনাত্মক ডাইভারজেন্স, যেটার মান ঋণাত্মক আসবে সেটা ঋণাত্মক ডাইভারজেন্স, যার মান শূন্য আসবে সেটা শূন্য ডাইভারজেন্স। অর্থাৎ এই ধনাত্মক ডাইভারজেন্স কথাটার অর্থ হচ্ছে বলতো এইটা যদি কোনো একটা ভেক্টর ক্ষেত্র হয়, কারণ ভেক্টর ক্ষেত্রেরই শুধু ডাইভারজেন্স হয়, তাহলে এর ভেতরে যে ভেক্টর রাশিগুলো রয়েছে তাহলেই তো এটাকে ভেক্টর ক্ষেত্র বোঝাবে। এই ক্ষেত্রের প্রতিটা বিন্দুতে যদি ভেক্টর রাশি থাকে, বলতো সেই ভেক্টর রাশিগুলোর দিক আছে। এই ভেক্টর রাশিগুলোর দিক যদি হয় ক্ষেত্রের বাহিরের দিকে, বাহিরের দিকে যদি হয়, তাহলে আমরা ওই ধরনের ডাইভারজেন্সকে বলবো ধনাত্মক ডাইভারজেন্স। তাহলে বলো ধনাত্মক ডাইভারজেন্সে ভেক্টর ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়? ক্ষেত্রের বাহিরের দিকে। ওকে, বল রেখাগুলোর দিক হবে ক্ষেত্রের বাহিরের দিকে, এইভাবে হবে। তাহলে বলো তো ধনাত্মক ডাইভারজেন্স এটা কি কোনো উৎসের মতো আচরণ করে না গ্রাহকের মতো আচরণ করে? উৎসের মতো আচরণ করে। আচ্ছা ধরে নাও আমি হচ্ছে ভেক্টর ক্ষেত্র। বলতো আমার কাছ থেকে যদি খালি টাকা বাহিরে চলে যায়, টাকা বাহিরে চলে যায়, আমি টাকা মানুষকে শুধু ধার দেই, মানুষকে শুধু দান করি, বলতো আমি কি গরিব লোক না আমি ধনী লোক? অবশ্যই আমি ধনী লোক। তার মানে আমি টাকার খনি, মানে আমি টাকার উৎস। তার মানে ধনাত্মক ডাইভারজেন্স উৎসের মতো আচরণ করে। এগুলো এমসিকিউ আকারে আসবে, তোমরা একটু মনে রাখবা। বলতো এই ধনাত্মক ডাইভারজেন্সে এই
আয়তন বাড়ে না কমে? ধরো তুমি একটা ফুটবলের মধ্যে হাওয়া দিচ্ছ, তাহলে এটা কি এক্সপ্যানশন হবে বাইর অভিমুখ বাহিরের দিকে? তাহলে এটা এক্সপ্যানশন হবে, প্রসারিত হবে, আয়তন বাড়বে। তাহলে ধনাত্মক ডাইভারজেন্সে আয়তন বাড়ে। আবার বলো তো, আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কি হবে? ঘনত্ব কমবে। তাহলে ধনাত্মক ডাইভারজেন্সে আয়তন বাড়ে, ঘনত্ব কমে। কারা ধনাত্মক ডাইভারজেন্স আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা ধরে নাও এইটা হচ্ছে কোনো একটা রুম, এইটা কোনো একটা রুম, এই রুমে এই দিকে একটা জানালা আছে, ছোট জানালা, আর এই দিকে একটা জানালা আছে, এটা হলো বড় জানালা। ওকে, এটা ছোট জানালা, এটা হচ্ছে বড় জানালা। বলো তো যদি তুমি খুলে রাখো জানালা দুটো, তাহলে এই দিক থেকে বাতাস যখন ঢুকবে, বলো তো এরা অল্প জায়গা দিয়ে ঢুকবে কারণ জায়গা কম, তারপরে এই দিক দিয়ে ঢুকবে, বলো তো রুমের ভেতরে যখন যাবে তখন এরা একটু ছড়িয়ে পড়বে, এই দিকে যখন যাবে এরা ছড়িয়ে পড়বে এইভাবে, এইভাবে যখন বেরিয়ে যাবে বলতো এরা আরো বেশি ছড়িয়ে পড়বে, এইভাবে আরো বেশি ছড়িয়ে পড়বে। ওকে, তাহলে বলো এই যে দেখো আয়তন বাড়তেছে আর ঘনত্ব কমতেছে, তাহলে এই ধরনের যদি অর্থ মিন করে, অর্থাৎ আয়তন যদি বাড়ে আর ঘনত্ব যদি কমে, তাহলে এইটা হচ্ছে আমাদের ধনাত্মক ডাইভারজেন্স। অথবা তোমরা উদাহরণটা একটু এভাবেও দিতে পারো। আচ্ছা ধরে নাও এইটা হচ্ছে আমার একটা রাস্তা, এইদিকে রাস্তাটা ছিল চিকন, তারপরে এইদিকে রাস্তাটা ছিল আমাদের একটু প্রশস্ত। ওকে, হতেই পারে। তাহলে এই দিক থেকে যদি ধরো 100টা গাড়ি আসে, তাহলে তারা খুব অল্প জায়গার মধ্যে আসবে, খুব ঘেঁষাঘেঁষি হয়ে থাকবে, মানে আয়তন কম ঘনত্ব বেশি। কিন্তু বলতো যখন এই দিকে যখন আসবে, এই ফাঁকা জায়গার দিকে যখন আসবে যেখানে জায়গা বেশি, এবার গাড়িগুলো একটু পরস্পর হতে দূরে সরে যাবে, এইভাবে দূরে সরে যাবে, দূরে সরে যাবে এইভাবে। তাহলে এইটা হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স, অর্থাৎ ছড়িয়ে পড়বে, অভিমুখ বাহিরের দিকে হবে, আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। ওকে, এবারে আমাকে বলো এই ধনাত্মক ডাইভারজেন্সের যে ভেক্টর ক্ষেত্রটা রয়েছে, এটা কি অভিসারী বোঝায় না অপসারী বোঝায়? মানে এটা কি অভিসারী ক্ষেত্র না অপসারী ক্ষেত্র? অভিসারী মানে হচ্ছে মিলিত হওয়া, আর অপসারী মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, মানে ছড়িয়ে পড়া। তো এখানে তো ছড়িয়ে পড়েছে, তাহলে এই ভেক্টর ক্ষেত্রগুলো কিন্তু অপসারী। তাহলে যদি তোমাকে কোনো ভেক্টর ক্ষেত্র দেয়, দিয়ে যদি বলে এটা অভিসারী ক্ষেত্র না অপসারী ক্ষেত্র, তাহলে আমরা কি করব? ডাইভারজেন্সের মান বের করব। ডাইভারজেন্সের মান যদি বের করে আমরা যদি দেখি এর মান এসেছে ধনাত্মক, পজিটিভ মান এসেছে, তাহলে আমরা বলবো ওই ভেক্টর ক্ষেত্রটা অপসারী ক্ষেত্র। এটা ছোট করে মনে রাখবে। ঋণাত্মক ডাইভারজেন্সকে ঠিক এর উল্টাটা। বলতো এই যে ভেক্টর ক্ষেত্রগুলো আছে, ক্ষেত্রের অভিমুখ যদি বলরেখাগুলোর অভিমুখ যদি ওই ক্ষেত্রের ভেতরের দিকে হয়, বাহিরের দিকে না, অর্থাৎ বলরেখাগুলো ভেতরে ঢুকবে, তাহলে বলতো এইটা উৎসের মতো আচরণ করবে না গ্রাহকের মতো? গ্রাহকের মতো। আমি ধরো এই ভেক্টর ক্ষেত্র, আমি শুধু সবার কাছ থেকে টাকা ধার করি। ওকে, তাহলে সব টাকা আমার কাছে এসে শুধু জমা হয়, টাকা আমার দিকে আসে, তাহলে আমাকে ধনী বলবা নাকি আমাকে গরিব বলবো? আমি গরিব, ওই জন্য তো মানুষের কাছ থেকে টাকা নেই, মানে আমি গ্রাহক। তাহলে ঋণাত্মক ডাইভারজেন্স কিসের মতো আচরণ করে? এটা গ্রাহকের মতো আচরণ করে। এবার একটা ফুটবলে যদি আমরা চাপ দেই এইভাবে, বলতো আয়তন বাড়বে না কমবে? আয়তন কমবে। তাহলে ঋণাত্মক ডাইভারজেন্সে আয়তন কমে। আর বলতো আয়তন যদি কমে তাহলে কি হবে? ঘনত্ব বাড়ে। ওকে, একটু ছোট করে তোমরা মনে রাখবা। এবারে কারা ঋণাত্মক ডাইভারজেন্স, আমরা ওই উদাহরণটাকেই দিতে পারি। আচ্ছা ধরে নাও এটা হচ্ছে তোমার রুম, এবার বড় জানালাটা এই দিকে আছে ধরো, আর এই দিকে তোমার ছোট জানালাটা আছে। ওকে, এবার বলো তো এই বাতাস নামক যে বেগ আছে, বেগ তো ভেক্টর রাশি, বাতাসের তো বেগ আছে, বেগ তো ভেক্টর রাশি। বলতো এই দিক দিয়ে যখন বাতাস ঢুকবে তখন অনেক বড় জায়গা জুড়ে এইভাবে বাতাস ঢুকবে, এই দিকে আসার সাথে সাথে এরা এইরকম চেপে আসবে, এই দিকে আসবে, তারা পরস্পরের কাছাকাছি চলে আসবে। বলতো যখন এই দিক দিয়ে যাবে একদম খুব কাছাকাছি হয়ে বেরিয়ে যাবে।
ওকে, এইভাবে বেরিয়ে যাবে। তাহলে আমাকে বলো তো এই জায়গাতে এইটা কেমন হচ্ছে? এই দেখো আয়তন কমতেছে আর ঘনত্ব বাড়তেছে। তুমি ওই গাড়ির ক্ষেত্রেও বলতে পারো, ধরো গাড়িটা এই দিকে ছিল, গাড়িটা প্রশস্ত, ওকে, আর এই দিকে ছিল চিকন রাস্তা। তাহলে এই দিক দিয়ে যদি 100টা গাড়ি আসে, তাহলে অনেক তারা এরকম বড় জায়গা জুড়ে আসবে। তারপরে যখন এই দিকে আসবে, তারা আস্তে আস্তে কাছাকাছি চলে আসবে, এইভাবে কাছাকাছি চলে আসবে। ওকে, তাহলে বলো তো এখানে এরা ছড়িয়ে পড়ছে না একত্রিত হচ্ছে, কাছাকাছি আসছে? তাহলে এই ভেক্টর ক্ষেত্রগুলো অপসারী না অভিসারী? অবশ্যই অভিসারী। তাহলে যদি তোমাকে কখনো বলে কোনো একটা ভেক্টর ক্ষেত্র দেয়া আছে, এটা কি অভিসারী না অপসারী, তখন আমরা তার ডাইভারজেন্স বের করব, করে দেখব ঋণাত্মক মান আসে কিনা। যদি মাইনাস মান আসে, তাহলে আমরা বুঝবো ওই ভেক্টর ক্ষেত্রটা অভিসারী ভেক্টর ক্ষেত্র। এবার আসো তো শূন্য ডাইভারজেন্স, মানে শূন্য, মানে কিছুই থাকবে না। বলো এই ভেক্টর ক্ষেত্রের মধ্যে যতগুলো বলরেখা ঢুকবে, ঠিক ততগুলোই বলরেখা বেরিয়ে যাবে। ধরো আমি যে পরিমাণ বাতাস ঢোকাচ্ছি, সেই পরিমাণ বাতাসেই বেরিয়ে যাবে। যে পরিমাণ বেগ এন্ট্রি হবে, সেই পরিমাণ বেগ বাহিরে বেরিয়ে যাবে। তাহলে বলো তো আগত বলরেখা আর নির্গত বলরেখা সমান, মানে আগত ফ্লাক্স আর নির্গত ফ্লাক্স সমান, তাহলে কিছুই থাকবে না, যা ঢুকছে তাই বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা শূন্য ডাইভারজেন্স। ওকে, এখন কোন ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্সের মান যদি শূন্য হয়, ধরে নাও ডেল ডট ভি, সব কাটাকাটি গিয়ে আমাদের মানটা বের হয়েছে শূন্য, তাহলে কি বুঝবা? কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্সের মান যদি শূন্য হয়, তাহলে বুঝবা ওই ভেক্টর ক্ষেত্রটার আকৃতি কেমন হবে, চেহারা কেমন হবে। চিন্তা করো তো, আমি যদি এই দিক দিয়ে যে পরিমাণ হাওয়া ঢোকাই, সেই পরিমাণে বাতাস যদি আমি বের করে দেই, তাহলে এটা কি এইরকম থাকবে না চ্যাপ্টা হয়ে যাবে, এই রকম হয়ে যাবে, এটা এই রকম হয়ে যাবে, এই রকম কিছুটা হয়ে যাবে। বলো তো এর আকৃতিটা কেমন? এটা সলিনয়েড টাইপের, মানে চোং টাইপের, এটা সলিনয়েড। তাহলে বলো যদি কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্সের মান বের করে দেখো শূন্য হয়েছে, তাহলে বুঝবা ওই ভেক্টর ক্ষেত্রটার আকৃতি হচ্ছে সলিনয়েডাল। ওকে, তাহলে তোমাকে মাঝে মাঝে প্রশ্ন করবে, কোনো একটা ভেক্টর ক্ষেত্র দেয়া আছে, দিয়ে বলবে যে এই ভেক্টর ক্ষেত্রটার আকৃতি সলিনয়েডাল কিনা। তাহলে আমরা অবশ্যই ওই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্সের মান বের করে দেখব। যদি ডাইভারজেন্স বের করে দেখি শূন্য এসেছে, তাহলে সলিনয়েডাল হবে, আর যদি শূন্য না আসে, তাহলে বুঝতে হবে ওর আকৃতি সলিনয়েডাল না। ধন্যবাদ সবাইকে।